নিউ ইয়র্কে গ্রীষ্মকালীন খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ১.৮ মিলিয়নের বেশি শিশু এখন পর্যন্ত $216 মিলিয়ন বেশি সহায়তা পেয়েছে। মঙ্গলবার গভর্নর ক্যাথি হুকুল জানিয়েছে, স্কুল বন্ধ থাকার সময় শিশুদের পুষ্টিকর খাবারের সুযোগ নিশ্চিত করতে এই সহায়তা দেওয়া হচ্ছে। সামার ইলেকট্রিক বেনিফিটস ট্রান্সফার বা সামার ইটিপি কর্মসূচির আওতায় যোগ্য প্রত্যেক শিশুর পরিবার এককালীন $120 খাদ্য সহায়তা পাচ্ছে। স্কুল চলাকালে বিনামূল্যে বা কম দামে খাবার পাওয়া অনেক শিশু গ্রীষ্মের ছুটিতে সেই সুবিধা থেকে বঞ্চিত হয়। সে ঘাটতি পূরণ করাই এই কর্মসূচির অন্যতম লক্ষ্য। গভর্নর হুকুল বলেন, কোনো শিশুকে গ্রীষ্মের ছুটিতে ক্ষুধার্ত থাকা উচিত নয়। খাদ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় বাড়ায় নিম্ন আয়ের পরিবারগুলোর উপর বাড়তি চাপ তৈরি হয়েছে। সামার ইটিপি কর্মসূচি সেই চাপ কিছুটা কমাতে সহায়তা করছে। নিউ ইয়র্ক স্টেট সরকারের তথ্য অনুযায়ী চলতি বছর প্রায় 2 মিলিয়ন শিশুর কাছে মোট $240 মিলিয়ন খাদ্য সহায়তা পৌঁছানোর লক্ষ্য রয়েছে। ইতিমধ্যে 1.8 মিলিয়নের বেশি শিশু এই সুবিধা পেয়েছে। যেসব শিশু নির্দিষ্ট সরকারি খাদ্য বা আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় রয়েছে, তাদের বেশিরভাগই সামার ইটিপির জন্য স্বয়ংক্রিয়ভাবে যোগ্য হয়। তবে কিছু যোগ্য পরিবারকে আলাদাভাবে আবেদন করতে হবে। যেসব পরিবার এখনো সহায়তা পায়নি, তাদের 8 সেপ্টেম্বরের মধ্যে আবেদন করার আহ্বান জানিয়েছে নিউ ইয়র্ক স্টেট সরকার। সুবিধার অর্থ ইটিপি কার্ডে দেওয়া হয়। এই কার্ড ব্যবহার করে পরিবারগুলো বিভিন্ন খাদ্যপণ্য কিনতে পারে। 2025 সালে সামার ইটিপির সুবিধা পাওয়া পরিবারগুলোর ক্ষেত্রে একই কার্ডে নতুন অর্থ যোগ করা হচ্ছে। নতুন সুবিধাভোগীদের জন্য আলাদা কার্ড পাঠানো হচ্ছে। স্টেট কর্মকর্তারা বলেছেন, সামার ইটিপি কর্মসূচি শিশুদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবারগুলোর খাদ্য ব্যয়ের চাপ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিশুদের খাদ্য সহায়তা আরও বাড়াতে নিউ ইয়র্ক স্টেট সরকার আগামী অর্থ বছরও বিভিন্ন কর্মসূচিতে অতিরিক্ত অর্থ বরাদ্দ করেছে। এর লক্ষ্য হলো স্কুল বন্ধ থাকার সময়ও শিশুদের পুষ্টিকর খাবারের সুযোগ নিশ্চিত করা। এখন পর্যন্ত $216 মিলিয়ন বেশি সহায়তা বিতরণ হলেও কর্মসূচি অর্থ বিতরণ অব্যাহত রয়েছে। বছরের শেষ নাগাদ প্রায় 2 মিলিয়ন শিশুর কাছে এই সহায়তা পৌঁছানোর আশা করছে নিউ ইয়র্ক স্টেট সরকার। মধ্যবর্তী নির্বাচনে হাউস ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা অর্জন সম্ভব বলে মনে করেন সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। মঙ্গলবার সংবাদ মাধ্যম পলিটিকো আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, হাউসের নিয়ন্ত্রণ ফিরে পেতে ডেমোক্র্যাটদের মাত্র 3টি অতিরিক্ত আসন প্রয়োজন। তিনি কমপক্ষে 30টি বেশি আসন প্রত্যাশা করেন। তবে মিশিগানে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ডেভিড ইঙ্গেল মনে করেন, শুধু প্রেসিডেন্ট ট্রাম্পের বিরোধিতা করে নির্বাচনে জয়ী হওয়া যাবে না। নভেম্বরের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে হাউজের নিয়ন্ত্রণ ডেমোক্রেট পার্টির কাছে যাবে বলে আশাবাদী এমিরেটাস স্পিকার ন্যান্সি পেলোসি। মঙ্গলবার সংবাদ মাধ্যম পলিটিকোর আয়োজনে দ্য ক্যালিফোর্নিয়া এজেন্ডা সেক্রেমেন্টো সামিটে এমন আশাবাদের কথা জানান তিনি। এক প্রশ্নের জবাবে সাবেক স্পিকার বলেন, হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিজের নেতৃত্বে ডেমোক্রেটরা লক্ষ্য অর্জন করতে পারবেন বলেই তিনি মনে করেন। 2024 সালে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচন থেকে সরে দাঁড়ানো নিয়েও কথা বলেন ন্যান্সি পেলোসি। তিনি বলেন, দেশের 72% মানুষই মনে করতেন বাইডেনের দ্বিতীয়বার নির্বাচন করা উচিত নয়। বাইডেনের প্রেসিডেন্ট পদে নির্বাচন করা উচিত কিনা এমন এক প্রশ্নে তার সরাসরি জবাব না দেয়াকে ভুলভাবে তুলে ধরা হয়েছিল বলেও উল্লেখ করেন ন্যান্সি পেলোসি। এদিকে মিশিগানের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ডেভিড ইঙ্গেল মনে করেন, শুধুমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পের বিরোধিতা করলেই আসন্ন মধ্যবর্তী নির্বাচনে বিজয়ী হওয়া যাবে না। স্বাস্থ্যসেবা খরচ, নিত্য প্রয়োজনীয় পণ্য সহ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়ে ডেমোক্রেটিক রাজনীতিকদের আরও জোরালো ভূমিকারও প্রত্যাশা করেন তিনি। নিউ ইয়র্ক সিটিতে স্থায়ীভাবে বসবাস করে না এমন ব্যক্তিদের বিলাসবহুল দ্বিতীয় বাড়ির উপর আরোপিত করের বিরুদ্ধে ফেডারেল পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সামাজিক মাধ্যমে এক বার্তায় এই হুমকি দেন তিনি। ডেমোক্রেটিক রাজনীতিকদের উগ্র বামপন্থী জিহাদি অভিহিত করে ট্রাম্প জানান, এ বিষয়ে ফেডারেল সরকারের আইনি এখতিয়ারগুলো খতিয়ে দেখছেন তিনি। অন্যদিকে করটি বাস্তবায়নে অনড় অবস্থানে রয়েছেন সিটি মেয়র জোরান মামদানি। মঙ্গলবার সামাজিক মাধ্যমে দেয়া বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, নিউ ইয়র্ক সিটির বিলাসবহুল সেকেন্ড হোম বা দ্বিতীয় বাড়ির ওপর নতুন কর আরোপের ফলে হাজার হাজার মানুষ নিউ ইয়র্ক সিটি ছেড়ে চলে যাচ্ছে, যা শহরের পাশাপাশি স্টেটের জন্য বিপুল আর্থিক ক্ষতি ডেকে আনছে। নিউ ইয়র্কের ডেমোক্রেটিক রাজনীতিবিদদের উগ্র বামপন্থী জিহাদি বলে মন্তব্য করে নতুন এই করের বিরুদ্ধে ফেডারেল সরকারের কোনো আইনগত অধিকার আছে কিনা তা তিনি খতিয়ে দেখছেন বলেও জানান ট্রাম্প।
নিউ ইয়র্ক সিটিতে স্থায়ীভাবে বাস করেন না এমন ব্যক্তিদের $5 মিলিয়ন বেশি মূল্যের বাড়ির ওপর গত 1 জুলাই থেকে এই কর কার্যকর করে মামদানি প্রশাসন, যা থেকে বছরে $500 মিলিয়ন আয়ের প্রত্যাশা করছে সিটি কর্তৃপক্ষ। এর বিরুদ্ধে দায়ের করা এক মামলার পরিপ্রেক্ষিতে গত সোমবার তা সাময়িকভাবে স্থগিত করেন স্ট্যাটেন আইল্যান্ডের এক বিচারক। তবে এ নিয়ে বিচলিত নন নিউ ইয়র্ক সিটি মেয়র জোরান মামদানি। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, নিজের কাজ চালিয়ে যাবেন। এই কর থেকে প্রাপ্ত অর্থ নিউ ইয়র্কের বাসিন্দাদের কল্যাণে ব্যয় করার আশাবাদও জানান মেয়র। ইরানের সম্ভাব্য হামলার হুমকি থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে নিতে তুর্কি থেকে গোপনে বিমান বদলের ঘটনায় এখন সবচেয়ে বড় প্রশ্ন উঠছে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে। ট্রাম্পকে ক্যাটারিং ট্র্যাকের মাধ্যমে একটি ছোট সামরিক বিমানে সরিয়ে নেওয়া হলেও সাংবাদিক ও হোয়াইট হাউসের কর্মীদের পুরনো এয়ারফোর্স ওয়ানেই রাখা হয়। তারা জানতেন না প্রেসিডেন্ট ওই বিমানে নেই এবং সেটি ডিকয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়েছে, ক্যামেরার সামনে পুরনো এয়ারফোর্স ওয়ানে ওঠেন ট্রাম্প। কয়েক মিনিট পর ক্যাটারিং ট্র্যাকের মাধ্যমে তাকে C-32 এ সামরিক বিমানে সরিয়ে নেওয়া হয়। এদিকে সাংবাদিকদের জানালার শেড নামিয়ে রাখতে বলা হয়। একজন ফটোগ্রাফার শেড তুললে তাকে আবার নামাতে বলা হয় এবং জানানো হয় এটি সিক্রেট সার্ভিসের অনুরোধ। ঘটনার পর প্রশ্ন উঠেছে, সাংবাদিকদের অজান্তে তাদের এমন একটি বিমানে রাখা হয়েছিল কিনা যেটিকে সম্ভাব্য হামলার লক্ষ্য হিসেবে বিবেচনা করা হয়েছিল। বিশ্লেষক জেমস ম্যাথিউজ সরাসরি প্রশ্ন তুলেছেন, এই সিদ্ধান্তের ফলে আমেরিকান নাগরিকদের জীবন ঝুঁকিতে পড়েছিল কিনা। নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ম্যাগি হেবারম্যান বলেন, প্রশাসনের কাছে ট্রাম্পের বিরুদ্ধে একটি বিশ্বাসযোগ্য হুমকি ছিল বলে তাদের কাছে তথ্য রয়েছে। তবে হুমকিটি ঠিক কী ছিল তা এখনও জানা যায়নি। তার মধ্যে প্রেসিডেন্টের নিরাপত্তা অবশ্যই সর্বোচ্চ অগ্রাধিকার, কিন্তু এই ঘটনায় সাংবাদিক ও প্রেসিডেন্টের কিছু কর্মীও এমন একটি বিমানে ছিলেন যেটিকে ডিকয় হিসেবে ব্যবহার করা হয়েছিল। হেভারম্যান আরও বলেন, অতীতে এমন পরিস্থিতিতে সাংবাদিকদের আগেই জানানো হয়েছে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত তথ্য গোপন রাখার অনুরোধ করা হয়েছে। 9/11 হামলার পর প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সফরে সাংবাদিকদের ডিকয় বিমানের বিষয়টি জানানো হয়েছিল। সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে একই প্রশ্ন তুলেছেন সাবেক CIA কর্মকর্তা ও বিশ্লেষক এলিয়ট একারম্যান। তার মতে এই ঘটনা দেখিয়েছে প্রেসিডেন্টের নিরাপত্তা এবং জনগণের জানার অধিকারের মধ্যে একটি কঠিন ভারসাম্যের প্রশ্ন তৈরি হয়েছে। অন্যদিকে হোয়াইট হাউস বলেছে, প্রেসিডেন্টের বিরুদ্ধে হুমকি মোকাবেলায় বিভ্রান্তি ও ভুল পথে পরিচালনার কৌশল সহ হাতে থাকা সব ব্যবস্থা ব্যবহার করা হয়, কিন্তু সাংবাদিকদের অজান্তে তাদের সম্ভাব্য ডিকয় হিসেবে ব্যবহার করা হয়েছে কিনা এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। ভবিষ্যতে এমন পরিস্থিতিতে সাংবাদিকদের না জানিয়ে ডিকয় হিসেবে ব্যবহার করা হবে কিনা সেই বিতর্কই নতুন করে সামনে এসেছে। গোয়েন্দা তথ্য পাওয়ার পর তুর্কি থেকে ফেরার সময় গোপনে বিমান বদল করেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন পোস্ট সহ বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রথমে তাকে পুরনো এয়ারফোর্স ওয়ানে উঠতে দেখা গেলেও পরে ক্যাটারিং ট্রাক ব্যবহার করে অন্য একটি সামরিক বিমানে সরিয়ে দেওয়া হয়। সামরিক বিশ্লেষকদের মতে, সম্ভাব্য হুমকির তথ্য পাওয়ার পর সিক্রেট সার্ভিসের এই পদক্ষেপ নিরাপত্তার দিক থেকে যৌক্তিক। ইরানের পক্ষ থেকে হত্যার হুমকির পর গত মাসে তুর্কির রাজধানী আঙ্কারা থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেরার পথে নজিরবিহীন নিরাপত্তা কৌশল নেওয়া হয়েছিল। প্রকাশ্যে ট্রাম্পকে পুরনো এয়ারফোর্স ওয়ানে উঠতে দেখা গেল, কিছুক্ষণ পর তাকে গোপনে একটি ক্যাটারিং ট্রাকে করে অন্য একটি সামরিক বিমানে সরিয়ে নেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা এবং ওই অপারেশনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে ওয়াশিংটন পোস্ট প্রথম এই তথ্য প্রকাশ করে। নিউ ইয়র্ক টাইমস সহ দেশের বেশিরভাগ সংবাদ মাধ্যমও একই রকম প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী বিমানে ওঠার কিছুক্ষণ পরই প্রেসিডেন্ট ট্রাম্পকে গোপনে বের করে এনে অন্য একটি বিমানে নেওয়া হয়। সেটি ছিল আমেরিকার সামরিক বাহিনীর ছোট C-32 বিমান। বিমানটিতে থাকা সাংবাদিক বা স্টাফদের কিছুই বুঝতে দেওয়া হয়নি। ট্রাম্প প্রশাসনের সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার HR ম্যাকমাস্টার বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য পাওয়ার পরই সিক্রেট সার্ভিস পরিস্থিতি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিয়েছে। ইরানের হুমকির বিষয়টি নতুন কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি। ইরানের সঙ্গে আমেরিকার উত্তেজনা যখন তীব্র, ঠিক তখনই আঙ্কারায় নেটো সম্মেলনে যোগ দেন ট্রাম্প। সম্মেলনে যোগ দিতে কাতারের উপহার দেওয়া নতুন বোয়িং 747 বিমানে চড়ে প্রথম আন্তর্জাতিক সফরে যান ট্রাম্প। কিন্তু তুর্কি ছাড়ার আগে হঠাৎ সিদ্ধান্ত বদলে পুরনো বেবি ব্লু এয়ারফোর্স ওয়ানে দেশে ফেরার ঘোষণা দেন তিনি।
So they came a little bit early. We switched planes. ট্রাম্প তখন সাংবাদিকদের বলেছিলেন পুরনো দিনের কথা মনে করেই পুরনো বিমানে চড়ছেন তিনি। ট্রাম্প আরও বলেন ব্রিটেনের র্যাফ মিন্ডেল হল ঘাঁটিতে থাকা আমেরিকার সেনাদের পরিদর্শনের জন্য কাতারের কাছ থেকে উপহার পাওয়া বিমানটি সেখানে পাঠানো হয়, কিন্তু বাস্তবতা ছিল পুরোপুরি ভিন্ন। Show it to the people, and we'll be going home by normal methods. তবে হোয়াইট হাউসের সাবেক ন্যাশনাল সিকিউরিটি কমিউনিকেশনসের অ্যাডভাইজার জন কার্বি মনে করেন প্রশাসনের উচিত ছিল সাংবাদিকদের বিষয়টি জানানো। নিরাপত্তার কারণে বিমান পরিবর্তন সংক্রান্ত প্রশ্ন উড়িয়ে দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যকে নির্লজ্জ মিথ্যাচার বলেও অভিহিত করেন তিনি। সাবেক এয়ারফোর্স কর্মকর্তা কর্নেল সেড্রিক লেইটন সিএনএনকে বলেন হুমকিটি গুরুতর না হলে প্রেসিডেন্টকে একটি বিকল্প বিমানে সরিয়ে নেওয়া হতো না। ক্যাটারিং ট্রাক ব্যবহার করে প্রেসিডেন্টকে একটি বিমান থেকে অন্য বিমানে সরিয়ে নেওয়ার বিষয়টি অস্বাভাবিক মনে হলেও হুমকির ধরনের কারণেই কর্মকর্তারা তা করতে বাধ্য হয়েছেন বলেও মনে করেন সাবেক এই সামরিক কর্মকর্তা। মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে দেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে উদ্বেগ বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন শুধু ভোটের ফল নিয়ে প্রশ্ন তোলাই নয়, স্থানীয় পর্যায়ে ফলাফল প্রত্যয়ন প্রক্রিয়াতেও চাপ তৈরির চেষ্টা করতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার মিত্ররা। এরই মধ্যে নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ, ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থা ঘিরে শুরু হয়েছে নানা তৎপরতা। অন্যদিকে ওহাইও থেকে মিনেসোটা, সাউথ ক্যারোলাইনা একাধিক গুরুত্বপূর্ণ নির্বাচনী লড়াইয়ে বদলে যাচ্ছে রাজনৈতিক সমীকরণ। মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের অভিযোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার মিত্ররা শুধু ফলাফল নিয়ে প্রশ্ন তুলছেন না, স্থানীয় পর্যায়ে ফলাফল প্রত্যয়ন প্রক্রিয়াতেও চাপ তৈরির চেষ্টা করছেন। বিশ্লেষকদের মতে নির্বাচন চ্যালেঞ্জ করতে একক নয় একাধিক পদ্ধতি ব্যবহার হতে পারে। রাজনৈতিক কৌশলবিদ সয়ার হ্যাকেটের ভাষ্য অনুযায়ী মাঝপথে নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ করা স্টেটগুলোর ভোটার তালিকাকে রক্ষা করে ইতিমধ্যেই তৎপর হয়েছেন ট্রাম্পের অনুসারীরা। এদিকে রিপাবলিকানদের নিরাপদ আসন হিসেবে পরিচিত ওহাইওর 7th কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট এখন অপ্রত্যাশিত লড়াইয়ের মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে। রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাক্স মিলারের বিরুদ্ধে গুরুতর নির্যাতনের অভিযোগের পর ডেমোক্রেটরা জয়ের নতুন সম্ভাবনা দেখছেন। যদিও অভিযোগ অস্বীকার করে লড়াইয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছেন মিলার। এই পরিস্থিতি ডেমোক্রেট প্রার্থী ব্রায়ান পয়েন্ডেক্সটারের জন্য নতুন সুযোগ তৈরি করেছে। ম্যাক্স মিলারের বিরুদ্ধে অভিযোগ প্রকাশের আগে তার প্রচারণায় গতি ও অর্থায়ন দুই কম ছিল, কিন্তু এখন ডেমোক্রেটদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ আসার সম্ভাবনা দেখা দিয়েছে। এরই মধ্যে মজুরি, বাড়তি খরচ এবং ফেডারেল নীতির প্রভাব নিয়ে জোর প্রচারণা শুরু করেছেন পয়েন্ডেক্সটার। অন্যদিকে মিনেসোটায় ডেমোক্রেটিক সেনেট প্রাইমারিতেও তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে। অবসরে যাওয়া সেনেটর টিনা স্মিথের আসনের জন্য লড়ছেন দুই শীর্ষ প্রার্থী লেফটেন্যান্ট গভর্নর পেগি ফ্লানাগান এবং কংগ্রেসওম্যান এনজি ক্রেইগ। ফ্লানাগানের পক্ষে আছেন ভারমন্টের সেনেটর বার্নি স্যান্ডার্স, ইলহান ওমর ও টিনা স্মিথ। অন্যদিকে ক্রেইগের প্রচারণার পেছনে রয়েছে প্রায় $17 মিলিয়ন তহবিল। সাউথ ক্যারোলাইনায় প্রয়াত সেনেটর লিন্ডসে গ্রাহামের আসনে নভেম্বরের রিপাবলিকান প্রার্থী ঠিক করতে ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়েছেন সমর্থকরা। তার বোন ডার্লিন গ্রাহামকে সমর্থন দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে সাউথ ক্যারোলাইনার এই আসনে রিপাবলিকান মনোনয়নের জন্য লড়াইয়ে আছেন আরও 9 প্রার্থী। I expect to be in a runoff in 2 weeks. I feel confident. মিনেসোটায় গভর্নর প্রাইমারি ঘিরেও উত্তাপ বাড়ছে। রিপাবলিকান প্রার্থীদের মধ্যে অন্যতম আলোচিত নাম মাইপিলোর সিইও ও ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র মাইক লিন্ডেল। এই নির্বাচনকে রিপাবলিকান পার্টিতে ট্রাম্পের প্রভাবের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। প্রচারণায় জীবনযাত্রার ব্যয়কে প্রধান ইস্যু করছেন লিন্ডেল। তবে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বিতর্কিত অভিবাসন অভিযান অপারেশন মেট্রো সার্জ। We're looking to replace someone who's going to take care of the people of South Carolina. 2025 সালের ডিসেম্বরে মিনিয়াপলিস এলাকায় অবৈধ অভিবাসী বহিষ্কারে ফেডারেল অভিযানের পর সহিংসতার অভিযোগ এবং 2 আমেরিকান নাগরিকের মৃত্যুকে ঘিরে মিনেসোটায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। এই রাজনৈতিক পরিস্থিতির জেরে কিছু রিপাবলিকান প্রার্থী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান। তার একজন ক্রিস ম্যাট। তার ভাষ্য, এই অভিযানের প্রভাবে মিনেসোটায় রিপাবলিকানদের জয় এখন অনেকটাই কঠিন হয়ে উঠছে। হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতি নিষ্ঠুর এবং সেটা রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। মঙ্গলবার নিউ জার্সির মেয়রসটাউনে আয়োজিত অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রব মেন্ডেস বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে দেশে কেউই নিরাপদ নয়।
কংগ্রেসম্যান অ্যানেলিয়া মেজিয়া বলেন, মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে দেশব্যাপী আইএসের সব আটক কেন্দ্রে প্রতিটি মৃত্যুর ঘটনা ও অব্যবস্থাপনার তদন্ত করা হবে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনে হাউজের নিয়ন্ত্রণ ফিরে পেলে দেশব্যাপী আইসের ডিটেনশন সেন্টারে আটককৃতদের উপর নির্যাতন, মৃত্যু এবং অব্যবস্থাপনার বিষয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন হাউজ ডেমোক্রেটিক নেতারা। মঙ্গলবার নিউ জার্সির নিউইয়র্ক এবং এলিজাবেথ শহরের আইসের ডিটেনশন সেন্টারে আটক থাকা ব্যক্তিদের সাথে সাক্ষাতের পর মরিস টাউনের ক্যালভেরি ব্যাপটিস্ট চার্চে আয়োজিত এক অনুষ্ঠানে এই আশ্বাস দেন তারা। হাউজ মাইনরিটি লিডার হাকিম জেফরিজ অভিযোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন দমন নীতি নিষ্ঠুর এবং এটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। আইসের ডিটেনশন সেন্টারে প্রতি 6 দিনে একজনের মৃত্যু হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। এই সময় নিউ জার্সিতে আইসের বিতর্কিত ডিটেনশন সেন্টার বন্ধের দাবি জানান জেফরিজ। তিনি অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন অপরাধীদের সড়ক থেকে সরানোর কথা বললেও বাস্তবে নিরপরাধ অভিবাসীদের গ্রেফতার করা হচ্ছে। অনুষ্ঠানে আইসের আটক কেন্দ্র থেকে 2 মাস পরে মুক্তি পাওয়া মেক্সিকান রেস্টুরেন্টের মালিক মার্গারিটা সেলিও বালবুয়েনো বক্তব্য রাখেন। আটক কেন্দ্রে পচা খাবার, বাজে চিকিৎসা এবং নিরাপত্তা কর্মকর্তাদের হাতে নির্যাতনের শিকার হওয়ার বর্ণনা দেন তিনি। কংগ্রেসম্যান অ্যানালিয়া মেজিয়া বলেন, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটরা সংখ্যাগরিষ্ঠতা পেলে ডিটেনশন সেন্টারগুলোর বিরুদ্ধে সব অভিযোগের তদন্ত করা হবে। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রব মেন্ডেনেস বলেন, বর্তমানে দেশে কেউই নিরাপদ নয়, যা আমেরিকার ঐতিহ্য ও সংস্কৃতির সাথে যায় না বলেও মন্তব্য করেন তিনি। নিউ জার্সি স্টেটের সন্দীপ কমিউনিটি অব সাউথ জার্সির উদ্যোগে বনভোজন হয়েছে। 11 আগস্ট লেক লিনেপি পার্কে দিনব্যাপী বনভোজনে সন্দীপবাসী সহ বিপুল সংখ্যক প্রবাসীরা অংশগ্রহণ করেন। মিলনমেলা, আড্ডা, খেলাধুলা ও আপ্যায়নের মাধ্যমে প্রবাসী সন্দীপবাসীরা আনন্দঘন পরিবেশে দিনটি উদযাপন করেন। বনভোজনে অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন ধরনের গেম শো ও বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এছাড়াও ছিল র্যাফেল ড্র। এ ধরনের আয়োজন প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে সন্দ্বীপের ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরা ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে বলে মনে করেন আয়োজকরা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।